নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ and you're watching The Big Story। গত কয়েকদিন ধরে খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা শুনছেন, নারীদের ক্ষমতা, নারীদের সুরক্ষা। উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাক্ট কিংবা বিল। 2023 সালে এই বিলটি প্রথম লোকসভায় আসে, এই বিলটি পাশও হয়। কিন্তু 17 এপ্রিল 2026-এর পর থেকে এই বিলটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হলো। এই বিলটা নিয়ে একটা ন্যারেটিভ গড়া হলো। বলা হলো সরকার কিংবা কেন্দ্রে এই মুহূর্তে যারা রয়েছে তারা নারীদের ক্ষমতায়ন চায় এবং বিরোধীরা নারীদের ক্ষমতায়ন চায় না। এই নিয়ে অনেক কিছু শুনছেন আপনারা। রাহুল গান্ধী এই বিলটাকে ট্রোজান হর্স বলছেন। আবার এই বিলের আড়ালে 850 সিটের লোকসভার ক্যান্ডিডেচার কিংবা লোকসভার সদস্য সংখ্যা, সদস্য পদ বাড়ানোর একটা হিড়িক নাকি কেন্দ্র সরকার তুলেছে, এমন বক্তব্যও শুনছেন। কেন্দ্র সরকারের মুখে আপনারা শুনছেন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আপনারা শুনছেন একে অপরের বিরুদ্ধে দোষারোপ করার কথা। নরেন্দ্র মোদী একেবারে বলছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস নাকি একসাথে নারীদের অসম্মান করেছেন, নারীদের সংরক্ষণ কিংবা নারীদের ক্ষমতায়নের বিরুদ্ধে কাজ করেছে। পাল্টা তৃণমূল কংগ্রেস বলছে মোদীবাবু যা বলছেন সবটাই নাকি মিথ্যাচার। বিশ্বাস হচ্ছে না? শুনুন তাহলে। कल संसद में नारी शक्ति वंदन संशोधन का जिन दलों ने विरोध किया है, ये लोग नारी शक्ति को फॉर ग्रांटेड ले रहे हैं। महिला आरक्षण विरोध करके जो पाप विपक्ष ने किया है, इसकी उन्हें सजा जरूर मिलेगी। আমাদের নামে মিথ্যে কথা বলছো? তোমরা কি করেছিলে? মহিলা বিলটাকে আলাদা না করে এক বিল কভার পাস হয়, কভার করে মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। তার অর্থ বঙ্গভঙ্গ করা, তার অর্থ দেশভঙ্গ করা। ভাবুন তো, হঠাৎ করে লোকসভার সিট 850 বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা কেন? 850 সিট এই মুহূর্তে লোকসভায় নেই, 543টি সিট রয়েছে। সেই 543টি সিটকে হঠাৎ করে 850 সিটে নিয়ে যাওয়ার কারণ কি? যদি নারীদের সংরক্ষণ কিংবা নারীদের ক্ষমতায়নের কথাই হয়, তাহলে 2023 সালে তো 33% সংরক্ষণের কথা লোকসভায় এবং বিধানসভায় বিলে ছিল এবং সেটা পাশও হয়েছে। তাহলে 2026-এর 17 এপ্রিল এমন কি ছিল সেই বিলে যেটা পাস হলো না? সত্যি কি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একাট্টা হয়ে নারীদের ক্ষমতায়নের বিরুদ্ধে দাঁড়ালো, নাকি পুরোটাই একটা ন্যারেটিভের খেলা এবং এর আড়ালে লুকিয়ে রয়েছে একটি রাজনৈতিক গ্রে মাইন্ডিং কিংবা রাজনৈতিক চাল? আজকের আগামী 20 মিনিটে এই নিয়েই কথা বলবো। গল্পটা শুরু 2023 সাল থেকে। 2023 সালের সেই দিনটার কথা মনে আছে যখন এককভাবে এই বিলটির সমর্থনে 454 জন সংসদ ভোট দিল। সেই বিলটির নাম ছিল মহিলাদের জন্য সংরক্ষিত বিল কিংবা উইমেন এম্পাওয়ারমেন্ট বিল। এই বিলটা যখন লোকসভার টেবিলে প্লেস করা হলো, তখন দেখা গেল 454 জন সাংসদ এই বিলটার ফরে ভোট দিল এবং 2 জন সাংসদ এই বিলটার এগেনস্টে ভোট দিল। 454 জন সাংসদ যারা এই বিলটার ফরে ভোট দিল, তাদের মধ্যে কারা কারা ছিল? অফকোর্স রাহুল গান্ধী এবং কংগ্রেসও ছিল এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও ছিল। বিপক্ষে ভোট দিয়েছিল কিংবা বাদের খাতায় ধরলে আসাদুদ্দিন ওয়েসির দলের 2 জন সাংসদ ছিল যারা এই বিলটার সমর্থন করেনি। বিলটা ইউনানিমাসলি লোকসভায় পাশ হলো, সেখান থেকে গেল রাজ্যসভায়। রাজ্যসভাতেও এই বিলটা বিনা বিরোধিতায় পাশ হলো। সেখান থেকে এই বিলটা পৌঁছলো দ্রৌপদী মুর্মু অনারেবল প্রেসিডেন্টের টেবিলে, সেখানেও এটা সমর্থন পেল, সেখানে এই বিলে সই হলো, এটা অ্যাক্ট হলো এবং 16 এপ্রিল 2026 ভারতের ইউনিয়ন ল মিনিস্ট্রি রীতিমতো গ্যাজেট ছাপিয়ে বলে দিল এটা আর বিল কিংবা অ্যাক্ট নয়, এটা এবার থেকে আইন, অর্থাৎ ইট বিকেম আ ল। দি উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাক্ট বিকেম আ ল অ্যাজ অফ 2026 মধ্যরাতে। কিন্তু 17 এপ্রিল সন্ধ্যাবেলার পর থেকেই একটা নতুন ন্যারেটিভ শুরু হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানালেন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস অ্যালং উইথ ডিএমকে এই বিলটার বিরোধিতা করে কিংবা নারীর ক্ষমতায়নের বিরোধিতা করে নারীদের গলার টুটি চিপে মেরেছে।
নারী শক্তির অবমাননা করেছে। সত্যি কি তাই? এইটা বুঝতে গেলে একটু পেছনে ফিরে যেতে হবে। দেখুন তাহলে 2023-এ এই বিলের একটা শর্ত ছিল, একে বলা হয় সানসেট ক্লজ। বিলটা পাশ হয়ে গেলেও সেটা তখনই লাগু হবে না। আগে নতুন সেন্সাস বা জনগণনা হতে হবে, তারপর ডিলিমিটেশন বা সীমানা নির্ধারণ হতে হবে। 2026-এর এপ্রিল মাস পর্যন্ত সেই কাজটা ঝুলেছিল। হঠাৎ করে সরকার একটা স্পেশাল সেশন ডাকলো। কেন? কারণ 2029-এর আগে মহিলাদের 33% সংরক্ষণ দিতে গেলে এখনই কিছু একটা করতে হবে। আর সেই কিছু একটা করতে গিয়েই সরকার নিয়ে এলো 131তম সংবিধান সংশোধন বিল 2026। সরকার কি প্রস্তাব দিল? সরকার বলল 2029-এর নির্বাচনের জন্য আমাদের আর নতুন সেন্সাসের জন্য বসে থাকার দরকার নেই। আমরা 2011-র সেন্সাস ডেটা ব্যবহার করে এখনই সিট ভাগ করে নেব। কিন্তু একটা সমস্যা আছে, 543টা সিটের মধ্যে যদি 181টা সিট মানে 33% মহিলাদের জন্য দিতে হয়, তাহলে বর্তমান পুরুষ সাংসদদের 181টা সিট ছাড়তে হবে। এটা করা মানে নিজেদের দলেই বিদ্রোহ ডেকে আনা। তাই সরকার বের করলো 850 সিট ফর্মুলা। 543 থেকে সিট বাড়িয়ে দাও 850-এ, তাহলে মহিলাদের জন্য 283টা সিট সংরক্ষিত হবে আর পুরুষদের হাতেও থাকবে 567টা সিট, যা বর্তমানের থেকে বেশি। এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল নেসেসিটি বা যান্ত্রিক বাধ্যবাধকতা, অর্থাৎ কাউকে না হটিয়ে সবাইকে জায়গা দেওয়া। এবার আসি সমুদ্রের উল্টো পিঠে। রাহুল গান্ধী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিলটাকে কেন ট্রোজান হর্স বলছেন? কারণটা মহিলাদের বিরোধিতা নয়, কারণটা হলো ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। বিরোধীরা বলছে এই 850 সিটের অঙ্কটা আসলে উত্তর ভারতের হিন্দি বলয়ের রাজ্যগুলোকে বাড়তি সুবিধা দেওয়ার ছক। দেখুন, ডিলিমিটেশন বা সীমানা নির্ধারণ হয় জনসংখ্যার ভিত্তিতে। দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেমন তামিলনাড়ু, কেরালা এবং পশ্চিমবঙ্গ জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ বা বিহারের জনসংখ্যা লাফিয়ে বাড়ছে। এখন যদি জনসংখ্যা অনুযায়ী সিট বাড়ানো হয়, তবে উত্তর ভারতের সিট সংখ্যা প্রবলভাবে বেড়ে যাবে আর দক্ষিণ ও পূর্ব ভারতের রাজনৈতিক গুরুত্ব কমে যাবে। বিরোধীদের দাবি ছিল এই অঘটনটা ঘটানোর জন্যই মহিলা সংরক্ষণকে ঢাল হিসেবে ব্যবহার করছে সরকার। আরও একটা বড় কারণ আছে, ওবিসি সংরক্ষণ। 2023 সালের বিরোধীদের দাবি ছিল এই 23% ভেতর পিছিয়ে পড়া বর্গের মহিলাদের জন্য আলাদা কোটা বা কোটা উইদিন আ কোটা থাকতে হবে। 2026-এর বিলেও সরকার সেই ওবিসি কোটা রাখেনি। তৃণমূল আর কংগ্রেসের যুক্তি খুব পরিষ্কার, আপনারা যদি সত্যি মহিলাদের ক্ষমতায়ন চান, তাহলে এই জটিল 850 সিট বা লিমিটেশনের দরকারটাই বা কি? বর্তমান 543টা সিটেই 33% রিজার্ভেশন চালু করে দিন না। একেই তারা বলছে ক্লিন বিল বা স্ট্যান্ড অ্যালোন বিল। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন, 2026-27 সালে দাঁড়িয়ে কেন 2011 সালের জনসংখ্যা কিংবা সেন্সাসের কথা বলা হচ্ছে, যেখানে 2026 সালের 1 এপ্রিল থেকে সরকার পাবলিক মানি খরচা করে, অর্থাৎ আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে অলরেডি জনগণনা কিংবা সেন্সাস শুরু করে দিয়েছে। হ্যাঁ মানছি, এই সেন্সাস একদিনে শেষ হবে না। এই সেন্সাসের মেন ডেটা আস্তে আস্তে 2027 সাল লেগে যাবে। কিন্তু তাহলে যখন 2027 সালের ডেটা রয়েছে, তাহলে তড়িঘড়ি 850 সিট বাড়ানো কেন? 2021 সালের ডেটা আর 2026-27 সালের ডেটার মধ্যে তো বিস্তর ফারাক থাকবে। যে বিল 2023 সালে পাশ হলো লোকসভায়, সেই বিল 2023 সালেই রাজ্যসভায় পাশ হলো, প্রেসিডেন্টের সই হলো। 2026 সালের 16 এপ্রিল মধ্যরাতে সেই বিলকে রীতিমতো আইন মন্ত্রক থেকে গ্যাজেটে নোটিফিকেশন জারি করে আইন বানানো হলো। তারপর কেন আজ বলা হচ্ছে সেই বিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একসঙ্গে সমর্থন করেনি? ন্যারেটিভটাকে কি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, নাকি এর পেছনে রাজনৈতিক কোনো চাল রয়েছে? আসুন তাহলে দেখি। আসল রহস্যটা এখানেই শেষ নয়। সরকার কেন বারবার বলছে যে বিরোধীরা নারী শক্তির বিরোধী, আর বিরোধীরা কেন বলছে এই বিল পাশ হলে দক্ষিণ ভারত বা পশ্চিমবঙ্গ আর কখনো দিল্লির রাজনীতিতে কিংমেকার হতে পারবে না? ভাবুন তো, যদি 850 সিট হয়ে যায় আর তার মধ্যে শুধু উত্তরপ্রদেশ আর বিহার থেকেই যদি 300-র কাছাকাছি সাংসদ আসে, তবে কি আর পশ্চিমবঙ্গের মতো রাজ্যর গুরুত্ব দিল্লির কাছে থাকবে?
17ই এপ্রিলের সেই ভোটাভুটিতে ঠিক এই ভয়টাই কাজ করেছিল। কি হয়েছিল সেই দিন? কেন সরকার 54 ভোটে হেরে গেল? 17ই এপ্রিলের ফলাফলটা আপনাদের একবার দেখাচ্ছি, দেখুন। 17ই এপ্রিল বিলটি ছিল সংবিধান সংশোধনী বিল, তাই এর জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার হয়, বিকজ ইটস আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। 352টি ভোটের প্রয়োজন ছিল এই বিলটিকে পাশ করাবার জন্য। সেখানে সরকার পক্ষের জন্য পড়ল 298টি ভোট এবং বিপক্ষে পড়ল 230টি ভোট, অর্থাৎ 54টি ভোটের ঘাটতি। ফলাফল, বিলটি বাতিল হয়ে গেল। এর সাথে ডিলিমিটেশন বিল 2026 সরকার প্রত্যাহার করে নিতে বাধ্য হলো। আর প্রধানমন্ত্রী বলছেন কংগ্রেস তৃণমূল মহিলাদের অধিকারের ওপর ভ্রূণ হত্যা করেছে। আমার কথা নয়, একেবারে নরেন্দ্র মোদীর কথা, জাতির উদ্দেশ্যে ভাষণের কথা। দেখুন, ये कांग्रेस, टीएमसी, समाजवादी पार्टी, डीएमके जैसे दल इस भ्रूण हत्या के गुनहगार हैं। कांग्रेस और उसके साथियों ने महिला आरक्षण को रोकने के लिए एक के बाद एक नए झूठ का सहारा लिया करके इन दलों ने भारत की नारी शक्ति के सामने अपना असली चेहरा सामने ला दिया है। অন্যদিকে বিরোধীরা বলছে এটা গণতন্ত্রের জয়। শুধু তাই নয়, মাঝখান থেকে লাভ হলো কার বলুন তো? কেউ বলতে পারছে না। বিরোধীরা বলছে মহিলাদের সংরক্ষণ এখন আবার 2034 সাল অবধি পিছিয়ে গেল। পিছিয়ে তো গেলই, যেটা 2029 সালের মধ্যে সম্ভব হতো সেটা এই মুহূর্তে 2034 সাল অবধি পিছিয়ে গেল। যে বিলটা 2023 সালে তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধীরা সরকারের হয়ে সমর্থন জানিয়ে পাশ করালো 33 সাল থেকে, সেই বিলটার আড়ালে কেন 850 সিটের ডিলিমিটেশন বিলকে তড়িঘড়ি আনার চেষ্টা করছে বিজেপি? মিথ্যে কথা বলছে নরেন্দ্র মোদী, সরাসরি হুঙ্কার মমতা ব্যানার্জি। দেখুন, কোনোদিন বিজেপি করবে না, আবার করো, সমর্থন দিয়ে দেবো। মহিলা বিলের জন্য আমরা পুরোপুরি মেয়েদের সাথে আছি। বিল নয়, মহিলা বিল পাশ হয়ে গেছে 2023 সালের 25 সেপ্টেম্বর। মহিলাদের জন্য নোটিফিকেশন করেনি, সামনে রেখেছে মহিলা, পেছনে ছিল ময়লা। ডিলিমিটেশন করার নামে বাংলা ভাগ করা, দেশ ভাগ করা আর এনআরসি করা। অত বোকা আমরা বুঝি। গত 17ই এপ্রিল 2026 লোকসভা একটা ইতিহাস তৈরি করলো। 2014 সালের পর এই প্রথম কোনো সরকারি বিল কিংবা এই সরকারের কোনো বিল ফ্লোর টেস্ট পাস করতে পারলো না কিংবা লোকসভায় বাতিল হয়ে গেল। বিরোধীদের কণ্ঠ আরও বলিষ্ঠ হলো না সরকারের কোনো কৌশল বিরোধীরা ধরে ফেললো? সরকার বলছে তারা চাইছে ইতিমধ্যেই অ্যাজ সুন অ্যাজ পসিবল 2029 সালের মধ্যে মহিলাদের সংরক্ষণ দেওয়া। বিরোধীরা বলছে দাও, 543টা সিটেই দাও। 543টা সিটে সংরক্ষণ দিতে গেলে প্রায় 181টা সিট এই মুহূর্তে মহিলাদের জন্য ছেড়ে দিতে হবে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের পুরুষ ভোটাররা, মাফ করবেন, পুরুষ সাংসদরা তাদের সিট হারাবে। তাতে দলগুলোর মধ্যে সমস্যা হতে পারে, কংগ্রেসের মধ্যেও হতে পারে, বিজেপির মধ্যেও হতে পারে, তৃণমূলের মধ্যেও হতে পারে, সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই হতে পারে। কারণ এক্সিস্টিং পুরুষ ভোটাররা কিংবা এক্সিস্টিং পুরুষ সাংসদরা তারা এই মুহূর্তে নিজেদের সিট ছাড়তে রাজি নয়। তাই সরকার নিয়ে এলো ঘুরপথে আরেকটা আইন কিংবা আরেকটা বিল, ডিলিমিটেশন বিল। এই ডিলিমিটেশন হবে এমনি 71 সালে প্রথম ডিলিমিটেশন ফ্রিজ হয়। আর্টিকেলের কিংবা সংবিধানের আর্টিকেল 81, 82 এবং 333A কি বলে? বলে যে ডিলিমিটেশন করতে হবে জনগণনার পর জনঘনত্ব দেখে সংসদের সিট বাড়াতে হবে। এই 3টি আর্টিকেল 1971 সালে প্রথম ফ্রিজ হয়। তারপর 2001 সালে এনডিএ সরকার এটাকে আবার ফ্রিজ করে। তারপর এই ফ্রিজ কাটবে 2026 সালে। 2026 সালে জনগণনা শুরু হয়ে গিয়েছে, মানে 2027 সালে জনগণনার তথ্য আসার পর ডিলিমিটেশন কমিশন বসবে এবং তারপর সংসদ সংখ্যা জনঘনত্বর ওপর এমনিই বাড়বে। প্রশ্ন হলো তড়িঘড়ি 2029-এর আগে এটা বাড়ানোর চেষ্টা কেন করা হলো? তাহলে কি 2029-এ 850টা সিটের সংসদ হলে
এই মুহূর্তে কেন্দ্রের সরকার কিংবা বিজেপির সরকার কিংবা নরেন্দ্র মোদীর সরকার 29-এর ইলেকশনে ফায়দা পাবে? প্রশ্নটা এখানে। যদি সত্যি বিরোধীদের কথাগুলো ঠিক হয় যে এই 850 সিটের সংরক্ষণে কিংবা এই 850 সিট বাড়ানোতে উত্তর ভারতের প্রভাব বেশি থাকবে, তাহলে ভালো করে দেখুন, উত্তর ভারতের রাজ্যগুলোতে বিজেপির প্রভাব বেশি, দক্ষিণের রাজ্যগুলোতে বিজেপির প্রভাব কম। তাহলে কি ভারতীয় জনতা পার্টি, যেহেতু উত্তরের সিটগুলোতে বিজেপির প্রভাব বেশি, 850 সিট করে উত্তর ভারতকে মাইলেজ দিয়ে আবার সরকারে টিকে থাকার কোনো ছক কষেছিল? যেহেতু দক্ষিণ ভারতে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই, তেমনভাবে প্রভাব নেই, সেই জন্যই কি এই নতুন ডিলিমিটেশন আইন আনা? এই প্রশ্ন বিরোধীরা বারবার করছে। নরেন্দ্র মোদী একটা কথা বলেছিলেন, এই বিলের বিরোধিতা করলে আমার ফায়দা হবে, কিন্তু এই বিলের যদি আপনারা সমর্থন করে কারোর ফায়দা হবে না। কেন বললেন এই কথা নরেন্দ্র মোদী? বলবো, কিন্তু তার আগে শুনুন নরেন্দ্র মোদী এক্স্যাক্টলি এই বিলে ভোটাভুটি হওয়ার আগে ঠিক কি বলেছেন। देखिए, यहाँ कुछ लोगों को लगता है इसमें कहीं न कहीं मोदी का राजनीतिक स्वार्थ है। विरोध करेंगे तो स्वाभाविक है कि राजनीतिक लाभ मुझे होगा, लेकिन साथ चलेंगे तो किसी को भी नहीं होगा। ये लिख के रखो, किसी को नहीं रहेगा, क्योंकि एक फिर अलग पहलू हो जाता है, फिर किसी को फायदा नहीं होगा। और इसलिए हमें क्रेडिट नहीं चाहिए। নরেন্দ্র মোদী কেন এই কথাটা বললেন সেটা জানার জন্য একটু 2023 সালের বিলটায় ফেরত যেতে হবে। দেখুন তাহলে, ভারতের নতুন সংসদ ভবনে প্রথম যে বিলটি পাশ হয়েছিল তার নাম ছিল নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা এই উইমেন এম্পাওয়ারমেন্ট বিল বা 106তম সংবিধান সংশোধন আইন। লোকসভা আর বিধানসভায় 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার কথা বলা হয়েছিল। সেই সময় কিন্তু প্রায় সবাই এই বিলের পক্ষেই ছিল। পরিসংখ্যানটা দেখুন না, 454 জন সাংসদ বিলটার পক্ষে ভোট দিয়েছিলেন, বিপক্ষে ভোট দিয়েছিল মাত্র 2 জন। কেন সরকার 2027-এর সেন্সার রিপোর্ট আটার অপেক্ষা করছেই না, বরং 2011-র পুরনো ডেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল? উত্তরটা হয়তো আপনার ভোট দেওয়ার অধিকারের মধ্যেই লুকিয়ে আছে। এবার এখানে একটা কথা না বললেই নয়, 2023-এর সেই বিল আর 2026-এর এই নতুন বিলের মধ্যে পার্থক্য কোথায়? কেন বিরোধীরা 2023-এ হ্যাঁ বলল আর কেন বিরোধীরা 2026-এ না বলল? কারণ 2023-এ যেটা পাশ হয়েছিল সেটা নারী সুরক্ষার জন্য, নারী এম্পাওয়ারমেন্টের জন্য, উইমেন এম্পাওয়ারমেন্ট বিল, যে বিলে 33%-র কথা বলা রয়েছে। আর 2026-এ যেটা পাশ হওয়ার চেষ্টা করছিল কিংবা চেষ্টা চলেছিল সেটা 850 সিটের ডিলিমিটেশনের জন্য 131st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যার পর 2027-এর সেন্সাস নয় 2011-র পুরনো ডেটা দিয়ে লোকসভার সিট বাড়ানোর চেষ্টা হচ্ছিল, যাতে বিরোধীদের বক্তব্য যেটা করলে বকলমে 2029-এর আগে ফায়দা পাবে বিজেপি। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে নারী সংরক্ষণ বিল নিয়ে এত কথা সেটা ইতিমধ্যে আইন হয়ে গিয়েছে। 16ই এপ্রিল 2026 ভারতের আইন মন্ত্রক গ্যাজেট পাশ করে সেটাকে আইন বানিয়ে দিয়েছে। 2034 সালের আগে নারীর অধ্যয়ন কিংবা নারীর শক্তি, নারীর এম্পাওয়ারমেন্ট সম্ভব নয়, এমনটা পরিসংখ্যান বলছে লোকসভায়। প্রশ্ন হলো তাহলে কেন 2029-এর আগে 2027-এর সেন্সাস ধরে এক্সিস্টিং 543টি সিটের মধ্যে 33% নারী সংরক্ষণ করা যাচ্ছে না? কারণ পুরুষ সাংসদরা বেজায় চটে যাবেন বিভিন্ন দলের। তাহলে যখন দিনের শেষে এটাই দাঁড়ায় যে পুরুষ সাংসদরা চটে যাবেন বলে 181টা সিট ছাড়া যাবে না, 850টা সিট এনে সেখান থেকে পুরুষ সাংসদদেরকে এখন যত আসন পাচ্ছেন তার থেকে বেশি আসন দিয়ে তারপর নারীদের আসন দেওয়া হবে। একটা কথা বলতে খুব ইচ্ছে করছে জানেন তো, যে দেশে আমরা নিজের দেশকে মা বলে ডাকি, ভারতকে মা বলে ডাকি, ভারত মাতা বলি, যে দেশে দাঁড়িয়ে রাজনৈতিক নেতারা মুহুর্মুহু ভারত মাতা কি জয় স্লোগান দেয়, সেখানে মায়েদের জন্য পুরুষরা
পুরুষ সাংসদরা 181টা সিট ছাড়তে পারছেন না? দলমত নির্বিশেষেই প্রশ্নটা রাখলাম। মনে রাখবেন, মাই সব, মায়ের জন্যই সবটা। আপনিও ওই পুরুষ সংসদদের বলছি, যারা 181টা সিট ছাড়তে রীতিমতো দ্বিধাবোধ করছেন, আপনার অস্তিত্ব আপনার মায়ের জন্য এবং এই ভারত মায়ের জন্য। সমস্ত দলের, সমস্ত রাজনৈতিক দলের পুরুষ সাংসদদের একজন পুরুষ হয়ে এই প্রশ্নটা করছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্যাটস ইট ফর টুনাইট। গুড নাইট, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।